আচ্ছা। শুরু করা যাক। শুভ সন্ধ্যা আমার প্রিয় বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার সভার আয়োজক হচ্ছে বিষয় হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, প্রত্যাশা ও করণীয়। আজকের সভার আয়োজক হিসেবে আমরা আছি ভয়েস অফ লয়ার্স ট্রাস্ট থেকে। আমরা কয়েকজন আইনজীবী মিলে এই সংগঠনটি প্রতিষ্ঠা করি। এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আইনজীবীদের অধিকার, মর্যাদা এবং আইনগত স্বার্থ রক্ষা করা সহ তাদের কল্যাণ, শিক্ষা এবং পেশাগত উন্নয়নে অবদান রাখা, আইনগত সচেতনতা বাড়ানো, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদান রাখা, পেশাগত অন্যায়ের শিকার আইনজীবীদের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি বিচার ব্যবস্থা এবং আইনি ব্যবস্থার সংস্কার এবং উন্নয়ন সাধনে উদ্যোগ গ্রহণ করা। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে তার বিচার বিভাগের স্বাধীনতাকে সুস্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে। এই স্বাধীনতা শুধু একটি আইনি ধারণা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধান স্তম্ভ। আজকের এই আলোচনায় আমরা বিচার বিভাগের সেই স্বাধীনতা কতটা নিশ্চিত হয়েছে এবং কিভাবে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কোর্ট প্রাঙ্গণের শ্রদ্ধেয় দুইজন স্যার, যারা মানবাধিকার রক্ষা, আইনের শাসন এবং নাগরিকদের আইনগত অধিকার নিয়ে বহুদিন ধরে কাজ করে আসছেন। আমাদের মাঝে আছেন মোহাম্মদ ইমাম হাসান স্যার, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্যার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর আমি আছি ব্যারিস্টার নিশাদ মাহমুদ, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আপনাদের সঞ্চালক হিসেবে। আমি আলোচনাটা এখানে শুরু করতে চাই। আমাদের আলোচকদের আলোচনা শেষে আমরা 10 মিনিটের জন্য সময় দিব আপনাদের মতামত এবং প্রশ্ন যদি থাকে সেটা আপনাদের আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি আমাদের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্যারকে অনুরোধ জানাচ্ছি এই বিষয়ে আলোচনা কিছু বক্তব্য রাখার জন্য। স্যার, স্বাধীনতার 54 বছর পরেও আমরা এখনো বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি। তো এই অর্জনটা কতটুকু হয়েছে এবং আমাদের সংবিধান এবং আইনে বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু নিশ্চিত করেছে স্যার, এটুকু যদি আলোকপাত করতেন। ধন্যবাদ নিশাত। এই আলোচনাগুলো আসলে আমরা যেভাবে শুরু করতে চাই বা আপনি ভূমিকাতেও যেটা বললেন, এটার একটা প্রাথমিক উদ্দেশ্য থাকে হচ্ছে লয়ারদের আসলে নিজেদের বোঝাপড়াগুলো পরিষ্কার করা। এই বোঝাপড়া পরিষ্কার করতে গেলেই প্রথমে আমাদের যে জায়গাগুলোকে অবশ্যম্ভাবীভাবে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে থিওরিটিক্যালি আসলে কি আছে। যদিও কাজের গরু অনেক ক্ষেত্রেই গোয়ালে থাকে না, কিন্তু আমাদেরকে থিওরিটিক্যাল জায়গাগুলোতে কিন্তু আলোকপাত করতে হয় যে কোনটা থাকার কথা, এবং যদি নাও থাকে সেটি আসলে কিভাবে অর্জন করা সম্ভব তা নিয়েই কিন্তু আমাদের আলোচনাগুলো আগাতে হবে প্রফেশনাল জায়গাতে। আপনি যদি দেখেন যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিচার বিভাগ পৃথক করার বিষয়। বিচার বিভাগ পৃথক করা বলতে আমরা সেই 2007 সনের মাজদার হোসেন মামলার পর থেকে আমরা জানি যে বিচার বিভাগকে প্র্যাকটিক্যালি পৃথক করা হয়েছে। কিন্তু তারপরেও বিগত সরকারগুলো আসলে কতটা বিচার বিভাগের এই পৃথক সত্তাকে স্বীকার করে করতে দিয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আরেকটি প্রশ্ন, প্র্যাকটিক্যাল প্রশ্ন। কিন্তু আমাদের থিওরিটিক্যালি কিন্তু আমরা 2007 সন থেকেই বিচার বিভাগকে নির্বাহী বিভাগের কাছ থেকে পৃথককরণ করতে পেরেছে এবং আলাদাভাবে কাজ করছে। নিম্ন আদালতের বিচারকদের বিষয়াদিগুলো আমাদের সুপ্রিম কোর্টেই দেখভাল করার দায়িত্বটা ন্যস্ত হয়েছে। সুপ্রিম কোর্টের আম, যে ভূমিকাগুলো ইতিপূর্বেও আমাদের কনস্টিটিউশনের 72-এর কনস্টিটিউশনের মাধ্যমেই আহ, নিশ্চিত করা হয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 44 এবং আর্টিকেল 102-র মাধ্যমে দেখবেন বিচার বিভাগ তার রিভিউ করার যে ক্ষমতাটা, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক হোক কিংবা কোনো ব্যক্তির মৌলিক অধিকার ভঙ্গ করার ক্ষেত্রে হোক, সেটার কিন্তু ক্ষমতাটা শুরু থেকেই এই রিভিউ করার ক্ষমতাটা ছিল, এবং সেটাকে অনেক ক্ষেত্রে আমরা সাকসেসফুলি ব্যবহার করতে পেরেছি। শত রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও অনেক ক্ষেত্রে কোর্ট কিন্তু ভূমিকা রাখতে কিছুটা হলেও পেরেছেন। একেবারে আহ, ব্যর্থ হয়েছেন কোনো কিছু হয়নি ঢালাওভাবে এই ধরনের অভিযোগ দিতে আমি আগ্রহী নই। ডিজিটালাইজেশনের কিছু কাজ এগিয়েছে। ডিজিটালাইজেশন বলতে আমরা কোভিড এর মধ্যে দেখবেন যদিও অনেকের ক্ষেত্রেই বোঝাপড়াগুলো খুবই প্রাইমারি লেভেলের মধ্যে ছিল, সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল হিয়ারিং বলছিলাম, ভার্চুয়াল কোর্ট বলছিলাম, আইনটাও গেজেটটাও হয়েছিল ভার্চুয়াল কোর্টের। ভার্চুয়াল কোর্ট বলে আসলে কিছু নেই, অল হচ্ছে অ্যাকচুয়াল কোর্ট। পদ্ধতিটা ছিল হচ্ছে আসলে ভার্চুয়াল। এ নিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে নানান রকমের হাস্যরসের উদ্রেক হয়েছিল। এরকম নজিরও আছে ওই কোভিড এর সময়, যে যখনই আমি ভার্চুয়াল বলবো তাহলে হচ্ছে কম্পিউটার জেনারেটেড একটি
আপনার কম্পিউটার জেনারেটেড একজন বিচারকের মতো থাকবেন, যিনি হচ্ছে ডেটাগুলো পাওয়ার পরে মেকানিক্যালি হচ্ছে উত্তর দেবেন। সেরকম তো বিষয়টা ছিল না। ছিল হচ্ছে বিচারকরা সশরীরে উপস্থিত থাকতেন অনলাইনে, এবং আমরাও অধিকাংশ ক্ষেত্রেই যত ডকুমেন্টেশন গুলো থাকতো তার সবটাই আসলে ফিজিক্যালি সাবমিট করতাম। সাবমিট করার পরে হচ্ছে অন্তত শুনানিটা জুমের মাধ্যমে হতো। কিন্তু এর বাইরেও দেখবেন যে কোম্পানির বেঞ্চ, একটি বেঞ্চ হচ্ছে আপনার নিয়মিতভাবেই কিন্তু তাদের সাবমিশন গুলো কিন্তু সব ডিজিটাল পদ্ধতিতেই নিয়েছেন। ফলে এইসব জায়গাগুলো তো আমরা একটা সময়ে কল্পনাও করতে পারিনি যে কোনো কোর্ট ফুললি ডিজিটালাইজড হয়ে ডিজিটালি ডকুমেন্ট সাবমিট হবে, এবং ডিজিটাল ডকুমেন্ট সাবমিট হওয়ার পরে সেগুলোকে সেভাবেই প্রসেস করবে কোর্টগুলো। তো এই জায়গাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার আম, অগ্রগতি হয়েছে। নারী শিশু আদালতের যে ট্রাইব্যুনালের কিছু মামলার পরিচালনার ক্ষেত্রে দেখবেন যে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের কারণে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা প্রসেস এক্সপিডাইট হতে দেখি। অর্থাৎ নিম্ন আদালতের কাজের ক্ষেত্রে সুপারভিশনের যে ক্ষমতা উচ্চ আদালতের রয়েছে, সেইটার যে এক্সারসাইজ, সেটা অনেক ক্ষেত্রেই দৃশ্যমান হতে দেখেছি আমরা। অনেক ক্ষেত্রে নিজেরা কাজ না করার ফলে আবার আম, সেটা 561A হোক কিংবা রিট জুরিসডিকশনে এসেও আমরা কোর্টকে বাধ্য করার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। অর্থাৎ কোর্ট ওভারঅল রেসপন্স গুলো পজিটিভলি নিয়েছে, তাদের নিয়ন্ত্রণের জায়গাটাকে করার চেষ্টা করেছে। অর্জন কতটুকু সেই বিষয়টা ভিন্ন জায়গায়। তবে একই সাথে বলবো যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার সাথে সাথে এই আলাপটাও করতে হবে যে 30-40 লক্ষের মতো যে মামলার জট, সেইটা বর্তমানে দেখবেন যে কিছুটা ছাড়ানোর চেষ্টা করাও হচ্ছে, কিন্তু তার মধ্যেও মনে হয় যে কিছু বিষয় আলোচনা সমালোচনার বিষয় এখানে আছে। একদম আনকোয়েশ্চেনেবলি এটাকে ছেড়ে দেওয়াটা মুশকিল। যেমন ধরেন, আমরা খুব রিসেন্ট যে মুভটা অনারেবল অ্যাপিলেট ডিভিশনে দেখেছি, সেটা হচ্ছে যে সমস্ত মামলাগুলো বিশেষ করে সিএমপি, সিভিল মিসেলেনিয়াস পিটিশন, যেগুলো পেন্ডিং অবস্থায় ছিল, সেগুলোকে একটা ডিফল্ট অর্ডার দিয়ে যে 4 সপ্তাহের মধ্যে সিপি ফাইল করতে হবে। ডিফল্ট অর্ডার দিয়ে দাদা আপনাকে স্যার শোনা আপনি যাচ্ছে? মিউট হয়েছে, হ্যাঁ মিউট হয়ে গেছেন স্যার। দাদাকে একটা ফোন করেন। সরি, শুনতে পাচ্ছেন কি এখন? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটা ঠিক আছে। কল জি আসার কারণে একটু ইয়ে হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আপনার এই যে সিএমপি গুলো যখন ডিফল্ট অর্ডার দিয়ে নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মূল মামলার জাজমেন্ট আসলে এখনো নামেইনি। সেগুলো আসলে 4 সপ্তাহের মধ্যে যদি না নামে তাহলে কি হবে? আম, অধিকাংশ ক্ষেত্রে আবার কিছু কিছু মামলা আছে সিএমপি তেই অনেক ক্ষেত্রে পারপাস সার্ভ হয়ে যাওয়ার পরে সেগুলো আর সিপি করার মতো কোনো রকম প্রয়োজনীয়তা নেই বা দরকারও ছিল না। তো এগুলো আসলে সিনে ডাই হওয়ার মতো ব্যাপার। যখনই সিএমপি হয়ে অনেকদিন পরে আছে, অনেকের আর সিপি করার মতো প্রয়োজনীয়তাও নেই। সেগুলো এই যে ধরেন 300, 400, 500 মামলা ধরেন নিষ্পত্তি করা হলো, সেগুলো তো 2 লাইন করে হলেও তো জাজমেন্ট লিখতে হবে। সেই জাজমেন্ট গুলো পাবো কবে? এই জাজমেন্ট গুলো মানে আপিল বিভাগের কাছ থেকে আবার হাতে পেতে পেতেও দেখবেন যে হিউম্যানলি ইম্পসিবল একটা ওয়ার্কের লোড ওনাদের উপর পড়ে যাচ্ছে। এই ওয়ার্ক লোড সামলাতেই ওনাদের প্রচন্ড হিমশিম খেতে হবে। পুরোনো মামলা শুনানি করতে হবে, এবং সেটা শেষ করার যে উদ্যোগ অনারেবল অ্যাপিলেট ডিভিশন নিয়েছেন, সেটা খুবই প্রশংসার দাবিদার। কিন্তু মনে হয় যে এখানে আরেকটু নতুন মামলাগুলো শুনানির পাশাপাশি পুরাতনগুলোকে আসলে স্কোপ তৈরি করার কতগুলো ব্যাপার এখানে চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। কারণ এখন যিনি আসছেন তিনিও তো নতুন আর পুরাতনের ব্যাপারটা তো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, কিন্তু যে ব্যক্তিটি আদালতে আসছেন ফরিয়াদি হয়ে, বিচার প্রার্থী হয়ে, তিনি তো আসলে তার আম, প্রতিকার চাইতে এসছেন। প্রতিকার চাইতে এসে যদি তিনি আবার ব্যাকলগের মধ্যে পড়ে যান, সেটাও খুব একটা আম, আশার কথা শোনাবে না, এবং বিচার বিভাগের উপরে মানুষের আস্থা তৈরি করার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। এর বাইরে যে জায়গাটা আমি খুব ইন এ পারফাংটরি ম্যানার ছোট ছোট জায়গাতে টাচ করছি, কারণ যে আলাপ আলোচনা আমরা শুরু করেছি এটা দীর্ঘ সময় নিয়ে আসলে করার মতো আলোচনা, চাই আমি খুব ছোট ছোট জায়গাগুলোকে টাচ করার চেষ্টা করছি। বিচারকের সংখ্যা নিয়ে কিন্তু একটা ব্যাপার আছে, যে বিচারকের সংখ্যা আম, আমাদের এখনো পর্যন্ত আমাদের বিচারকের সংখ্যা কিন্তু কম। বিচারকের সংখ্যা বৃদ্ধি করাটা জরুরি। বিচারকের আমাদের হাইকোর্টের ক্ষেত্রেও আমরা দেখছি যে বিচারকের সংখ্যা যেভাবে এখন কমে যে জায়গায় দাঁড়িয়েছে, অনেক ক্ষেত্রেই আমরা হিমশিম খাচ্ছি। আমাদের কোর্টের অপ্রতুলতার কারণে অনেক মামলাই দীর্ঘদিন ধরে জট বেঁধে যাচ্ছে। যেমন ধরেন, আমি আমার কথাই যদি বলি, জানুয়ারি মাসেই
মোশন রিটের মোশন ফাইল করেছে হচ্ছে প্রায় 8-10টার উপরে। সে 8-10টা মামলা কিন্তু আমি শুনানি করলাম বহু কষ্ট করে। আজকে দুটো মামলা শুনানি করতে পেরেছি, কিন্তু আমাকে ফার্দার এফিডেভিট দিতে হয়েছে, যেহেতু আমার 30 দিনের সময়ের যে এফিডেভিটের বাধ্যবাধকতা থাকে সেটা শেষ হয়ে যাওয়ার কারণে। তাহলে আরো কিন্তু 8টা রয়ে গেছে, যেগুলো আমি জানুয়ারিতে করেছি। এখন কিন্তু এপ্রিলের মাঝামাঝি ক্রস করে গেলাম। তো তারপরে যদি আমি ওই মোশনই শুনানি করতে না পারি, তারপরে তো নিষ্পত্তির প্রসন্ন, তো আপনার বুঝতেই পারছেন যে কিরকম কি হবে। নির্বাহী বিভাগের প্রভাবের কথাটা আমি একটু করে ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা 2007-এ আসলে আলাদা হলেও আমরা আসলে সত্যিকার অর্থেই প্রভাব মুক্ত হয়েছে কিনা, প্রশাসন কিংবা রাজনীতি আমাদের বিচার বিভাগের উপরে কোনোভাবে প্রভাব ফেলছে কিনা। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেই চিন্তাটা করেছিলাম যে তাদের যেহেতু কোনো পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার নেই, সেই সময় অন্তত কোর্ট কোনো রকমের পলিটিক্যাল বায়াসনেস ছাড়া চলবে, কিন্তু সেটাও কিন্তু হয়নি। আমরা যেটা দেখেছি যে ওই সময়ের ভিন্ন আর একটা পলিটিক্সের আবরণ কিন্তু কোর্টের মধ্যে প্রভাব ফেলেছে, যেটা হওয়ার কথা না। কোর্টের আসলে সামনে যেই আহ, অভিযোগ কিংবা যে কাগজপত্র আছে সেটা দেখেই তো ওনারা বিচার বিশ্লেষণ করবেন। সেখানে রাজনৈতিক কোনো ধরনের প্রভাব, কোনো ধরনের আনুগত্য কিংবা কোনো ধরনের মতবাদের ছায়াও যদি না না পড়ে, সেটাই হচ্ছে আসলে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। কারণ একটা নিয়ন্ত্রণ হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে পরোক্ষ নিয়ন্ত্রণ। আমরা প্রত্যক্ষ নিয়ন্ত্রণটা সবসময় আলাপ আলোচনা করি, সেটাই পাবলিক স্ফিয়ারেও হচ্ছে আলোচনাটা চলে, কিন্তু আমাদের যে পরোক্ষ নিয়ন্ত্রণের ব্যাপার কাজ করে, অর্থাৎ আমার নিজের মনের ভিতরেই নিজেকেই সেলফ গাইডেন্সের যে ব্যাপারটা, নিজেকেই নিজের আনুগত্য প্রকাশ করা অন্য কোন একটা রাজনৈতিক দলের প্রতি কিংবা দলের আদর্শের প্রতি, সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা বা সেটাকে কিভাবে রেগুলেট করা হবে, সেই আইন কিন্তু আমাদের এখনো পর্যন্ত খুবই দুর্বল। ফলে ওইটা ইন্টারিম পিরিয়ডের সময় যখন আমরা দেখেছি, এখন নতুন নির্বাচিত সরকারের সময় এখনো খুবই কম, এবং নির্বাচিত সরকার আসার পরপরই আমরা একটি লং ভ্যাকেশনের মধ্যে আছি। ফলে এখনই নতুন সরকারের প্রভাব কিভাবে পড়ছে সেই সমালোচনা করাটা মুশকিল। তবে না থাকলেই বরঞ্চ অবাক হওয়ার ব্যাপার ঘটবে। মানে আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, তাতে রাজনৈতিকভাবে প্রভাব খাটানো, নানানভাবে পরোক্ষভাবেও নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে আমাদের অস্থিমজ্জায় ঢুকে গেছে। এগুলা থেকে মুক্তি কিভাবে আসবে সেটা আসলে একটা দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময়ের চর্চার আসলে ব্যাপার। আমাদের আইনজীবীদেরও সেখানে ভূমিকা আছে, কিন্তু আমরা নিজেরাও যেহেতু বিভক্ত নানান রাজনৈতিক মতাদর্শে, আমাদের মধ্যেও আসলে ইউনিটারি কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের মধ্যেও আহ রাজনৈতিক বিভেদ মূল জায়গাটাকে আসলে দখল করে বসে আছে, যেটা আমাদের অগ্রজদের হয়তো অনেক ক্ষেত্রেই ছিল না। তাদের মধ্যে পার্টিজান ইলেকশন হওয়া, পার্টির পরিচয়ে আইনজীবী সমিতির নির্বাচন হওয়া, এই বিষয়গুলো আসলে সুপ্রিম কোর্টে অনেক বেশি পুরাতন না। এটা খুব বেশি সময় আগের ঘটনা না। আমরা বোধহয় ওইভাবে একক থাকতে পারলে, একটি পরিচিতি যদি থাকতো যে আমরা সুপ্রিম কোর্টের লয়ার, অন্য কোনো রাজনৈতিক পরিচয় যদি না থাকতো, তাহলে বিচার অঙ্গনটাকে বোধহয় আমরা আরো অনেক বেশি কার্যকর, অনেক বেশি ইফেক্টিভ একটা জায়গায় আসলে নিয়ে যেতে হয়তো পারতাম। বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটা, আমরা যেহেতু বিচার বিভাগের সাথে সরাসরি সম্পৃক্ত, আমাদের দায়টাও আসলে কম না। আমি ওই জায়গাটায় সেলফ ক্রিটিসিজমটাও আসলে দিয়ে রাখলাম। আম, দ্বিতীয় অংশে যে কথাটা ছিল আপনার, যে সেটা হচ্ছে আমাদের সংবিধানে আসলে আহ বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করা হয়েছে এবং সেখানে আসলে কি আছে। সেটাতে যে বিষয়গুলো শুরুতেই বলা দরকার, যদিও এটা আম, আইনের দ্বারা এনফোর্সিয়েবল না আর্টিকেল 8-এর কারণে, সেটা হচ্ছে আর্টিকেল 22। 22-এর মধ্যে কিন্তু একটা হলিস্টিক আশাবাদ ব্যক্ত করা হয়েছে, যেটা বলছে যে স্টেট শ্যাল এনশিওর দ্য সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গানস অফ দ্য স্টেট। অর্থাৎ এনশিওর করার কথা বলছে। অর্থাৎ যেহেতু এই স্টেট প্রিন্সিপাল গুলোকে আর্টিকেল 8-এর আহ, ভাষ্য অনুযায়ী যেহেতু আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না, ফলে এইটা নিয়ে আমাদের আলাদা করে তেমন স্ট্রং আর্গুমেন্ট তৈরি করার সুযোগ কম। কিন্তু স্টেট প্রিন্সিপালে যদি এটা থাকে, তাহলে সেটার ইমপ্লিকেশনটা কোনো না কোনো জায়গায় স্টেট করার চেষ্টা করবে, এটাই হচ্ছে অনুমেয়। সেটা কতটুকু হয়েছে, এটা আইনজীবী বন্ধুরা আপনারা যারা আছেন, তারা যারা প্র্যাকটিসে সরাসরি আছেন, তারা জানেন যে কতটুকু কি হচ্ছে। কিন্তু এইটা সংবিধানের মধ্যে অ্যাটলিস্ট বিষয়টাকে খুব খোলাখুলি ভাবে বলাই আছে যে স্টেট এনশিওর করবে যাতে এক্সিকিউটিভ অর্গান থেকে পৃথক থাকে। বিচার বিভাগের স্বাধীনতার সাথে আসলে অন্যতম ওতপ্রোতভাবে আরেকটা যেটা জড়িত বিষয়, সেটা হচ্ছে বিচারক নিয়োগের ক্ষমতা।
বিচারক নিয়োগের ক্ষমতা আমাদের বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 95 এর মধ্যে দেওয়া আছে। সেটা নিয়ে নানান ধরনের বিরোধ আছে। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা অযোগ্যতা কি হবে সেটা খুব প্রিমিটিভ পর্যায়ে ছিল। বিচারপতি নিয়োগের যোগ্যতার জন্য আলাদা আইন করা এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় তৈরি করা, এগুলো নিয়ে কিন্তু দীর্ঘদিনের আলাপ আইনজীবী সমাজের মধ্যেই আছে এবং আমরা এইটার পক্ষেই আসলে সবাই কথা বলেছি যে আইন আহ, আহ, বিচার বিভাগের জন্য আলাদা করে সচিবালয় থাকা দরকার, যেটা আইন মন্ত্রণালয়ের অধীনে থাকলে প্রশাসনিক হস্তক্ষেপটা আসলে কোনোভাবেই এড়ানো যায় না। যেখানে ট্রান্সফার এবং প্রমোশন সবকিছুই যদি অন্যান্য সার্ভিস রিলেটেড বেনিফিট গুলো দেওয়ার ক্ষেত্রে যদি আইন মন্ত্রণালয়ের পরমুখাপেক্ষী হয়ে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষত নিম্ন আদালতের যে নিয়ন্ত্রণ, সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে আসে না। আর নিম্ন আদালতকে প্রায়োরিটি দিতে হয় হচ্ছে এই কারণে, আমরা উচ্চ আদালতে যে অরিজিনাল জুরিসডিকশন, সেই জুরিসডিকশন কিন্তু খুবই লিমিটেড। অরিজিনাল জুরিসডিকশন সবটাই কিন্তু আমাদের ল জুডিশিয়ারিতে, সব সেখান থেকেই অরিজিনেট হচ্ছে। ফলে সেই জায়গায় যদি স্বাধীনতা না থাকে, তাহলে কেবল উচ্চ আদালতের স্বাধীনতার কথা যদি আমরা আলোচনা করি আলাদাভাবে, সেটাও কিন্তু সম্ভব না। আংশিকভাবে বিচারের যদি আমরা স্বাধীনতার প্রশ্ন তুলি, সেটা এই অর্জনটাও আসলে আংশিকভাবেই চিন্তা করতে হবে। ফলে ওভারঅল যদি চিন্তা করি যে বিচারক নিয়োগের ক্ষেত্রে আম, যে বিধান আমাদের কনস্টিটিউশনের মধ্যে আছে, সেটাতে কিছুটা স্বাধীনতা দিয়েই আসলে রাখা হয়েছে যে প্রধান বিচারপতিকে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন, অন্যান্য বিচারপতিদের নিয়োগ দিচ্ছেন হচ্ছে আসলে প্রধান বিচারপতি। সেটা হচ্ছে রাষ্ট্রপতির পরামর্শ সাপেক্ষে। রাষ্ট্রপতির পরামর্শটা এইটাও কিছুটা সোনার পাথর বাটির মতো। সেটা হলো আপনার আম, যদিও 95 অনুচ্ছেদ প্রধান বিচারপতিকে ক্ষমতা দিচ্ছে, প্রাইমেসি অফ দ্য চিফ জাস্টিস বলি আমরা এটাকে, এই প্রাইমেসিটাও আনফেটার্ড না, অর্থাৎ রাষ্ট্রপতির সাথে পরামর্শ করার বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন, বিজ্ঞ আইনজীবী বন্ধুরা জানেন যে যখনই পরামর্শ কথাটা লেখা থাকে আইনে, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার কিন্তু হচ্ছে অনুমতি, মানে অনুমতি সাপেক্ষে হয়ে যায়। পরামর্শ সাপেক্ষে না থেকে এটা কিন্তু অনুমতি সাপেক্ষে রিড করতে হয় আমাদেরকে, লাইন বিটুইন লাইন্স বোঝার যে ব্যাপারটা আছে সেখানে। তো সেই জায়গায় আম, পরবর্তীতে ইন্টারিম পিরিয়ডে কি ডেভেলপমেন্ট এসছে, সেটা তো নিশ্চয়ই আপনারা পরবর্তীতে আমি একটু করে আলোকপাত করব। আমি প্রথমে মূল জায়গাগুলোকেই নিয়ে যাচ্ছি। বিচারপতিদের মেয়াদ এবং অপসারণের ক্ষেত্রে কিছুটা নিরাপত্তা বিধান করা আছে হচ্ছে আর্টিকেল 96-এ। সেখানে আম, দেখবেন যে তাদেরকে দুটো কারণে হচ্ছে শুধু অপসারণ করা যায়, বিশেষত আর্টিকেল 96(3)-তে যেটা বলছে, এই অনুচ্ছেদের 2 দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন। অর্থাৎ অসদাচরণ এবং অসামর্থ্য, এই দুটো কারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই কেবলমাত্র বিচারককে আপনার অপসারণ করা যাবে, এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে অপসারণ করা যাবে না। এইটা আলটিমেটলি আমাদের রিডিং হচ্ছে দিস ইজ এ প্রোটেকশন ফর দ্য জাজেস। সেইটাও কতটুকু কাজ করেছে, আমরা ইমিডিয়েট পাস্ট কয়েকটা ঘটনা থেকে যে বিষয়গুলো দেখেছি, সেখানে আসলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও ফাংশনাল কিনা বা কিভাবে কি ফাংশন করেছে সে নিয়ে কিন্তু প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ এখনো পর্যন্ত আছে বলে আমার কাছে মনে হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকলে হয় না, যেটা একটা 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা হয়েছিল যে এই 96-এরই বিধানটাকে পরিবর্তন করে সংসদের হাতে আসলে নিয়ে যাওয়া হয়েছিল, যেটি সাবসিকুয়েন্টলি আমাদের রিট পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগ আপিল করেছে যে না, ওই সংশোধনীটাকেই বাতিল করা হয়েছে 16th অ্যামেন্ডমেন্ট। 16th অ্যামেন্ডমেন্টের পক্ষে বিপক্ষেও কিন্তু আলাপ আলোচনা কম নেই। পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে পার্লামেন্টের উপরেই এই অপসারণের, চাকরির মেয়াদ এবং অপসারণের বিষয়টি ন্যস্ত করা আছে। কিন্তু আমাদের মতো দেশে, যেখানে আসলে যে পদ্ধতিতে আমাদের বিচার ব্যবস্থা এবং আইনি ব্যবস্থাগুলো আছে, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পারফর্ম করবে বেটার, এই নিরাপত্তা দেবে ভালো, না আসলে সংসদ দেবে, এই নিয়ে কিন্তু বিতর্কের এক পর্যায়ে কিন্তু আমরা ওই সুপ্রিম কোর্টের জাজমেন্টের কারণে আমরা দেখেছি যে আসলে সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই ফিরেছে। আবার এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রদ করার যে ব্যাপারগুলো ছিল, সেটাও সাবসিকুয়েন্টলি অনেকগুলো রিভিউ পিটিশন ফাইল হওয়ার পরে বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাও আবার অটোমেটিক্যালি রিভাইভ করেছে। সেই রিভাইভালের ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন কাজ করছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি আসলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এই নিরাপত্তা বিধানের ক্ষেত্রে
নিরপেক্ষভাবে পদ্ধতি অনুসরণ করে কাজ করবে বা কাজ না করলে আমরা অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট আমরা আসলে কি ভূমিকা রাখতে পারি সেই আলোচনায় আসলে আমাদের ঢোকা দরকার। নিম্ন আদালতের নিয়ন্ত্রণের যে বিষয়টা সেটি দেখবেন আর্টিকেল 116 এর মধ্যে বলা আছে আমাদের কনস্টিটিউশনে। সেই নিয়ন্ত্রণটার আহ, যদি অ্যাবসলিউট অথরিটি সুপ্রিম কোর্টের উপরে আসতে হয় তাহলে আমাদের সচিবালয়ের আলাদা করার যে ব্যাপারটা, যেটা আলটিমেটলি আইনটা পাশ হলো না, কিন্তু আমি আমাদের বারের যে বর্তমান প্রেসিডেন্ট মহোদয় আছেন ওনার সাথে কিছুটা আলাপচারিতায় উনি বলছিলেন যে ওনার নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল এটা সংসদে পাশ না করার বিষয়ে, এবং তিনি বলছিলেন যে আসলে এইটা পরবর্তীতে নতুন ভাবে কিছু সংশোধন করে হয়তো আইন আকারে ওনারা উপস্থাপন করবেন সংসদে। তো সেটা যদি হয় আমরা সেই জন্যেই আমাদের আশাবাদ ব্যক্ত করব যে আলাদা যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আইন আসুক এবং সেই আইনের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাবসলিউট যে অথরিটিটা আছে পুরো বিচার ব্যবস্থার উপরে সেটা যেন প্রতিষ্ঠা পায়। আর্টিকেল 115-এ দেখবেন যে নিম্ন আদালতের বিচারকের নিয়োগ সংক্রান্ত বিধিবিধানগুলো আছে। সেখানে দেখবেন সুপ্রিম কোর্টের জেলা জজ নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সুপারিশের বিধান রাখা হয়েছে এবং অন্যান্য বিচারিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শের ব্যাপারটা সেখানেও আছে। আম, চতুর্থ সংশোধনীর কিছু বিষয়ে আমার নোটের মধ্যে ছিল যেখানে আসলে রাষ্ট্রপতিকে কিছুটা একক ক্ষমতা দেওয়া হয়েছিল আর্টিকেল 115 and 16 এর ক্ষেত্রে, সেইটা কিছুটা হস্তক্ষেপের জায়গা রয়ে যায় ওই চতুর্থ সংশোধনী বাতিল এখনো পর্যন্ত না হওয়ার কারণে। আম, এই জায়গাগুলো আর বিচার বিভাগের স্বাধীনতাকে বেসিক স্ট্রাকচার হিসেবে স্বীকৃতি দেওয়ার একটা ব্যাপার কনস্টিটিউশনের মধ্যে আছে। যে বেসিক স্ট্রাকচারের ধারণাগুলো নিয়েও অবশ্য এখন আম, নানান ধরনের প্রশ্ন উঠছে এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের পৃথকীকরণ এবং বিচারক নিয়োগের ক্ষেত্রে যে আলাদা করে আইন হয়েছে, যদিও ওই আইনটা নিয়ে আমার নিজস্ব কিছু অবজারভেশন আছে, কারণ যে সময় এই আইনটির আলাপ আলোচনা হচ্ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়ে বিচারক নিয়োগের, সেটাতে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং বেশ কিছু সেলফ কন্ট্রাডিক্টরি পজিশন আছে কনস্টিটিউশনের। এই যে প্রাইমেসি অফ দ্য চিফ জাস্টিস, সেই চিফ জাস্টিসের প্রাইমেসিটাকে আসলে এখানে খর্ব করে একটা কাউন্সিলের উপরে ন্যস্ত করা হয়েছে, যে কাউন্সিল মূলত প্রধান বিচারপতির চাইতেও বেশি ক্ষমতাবান হয়ে উঠবেন এবং ফরমেশন অফ দ্যাট কাউন্সিল ইজ অলসো ভেরি প্রবলেমেটিক। কারণ হচ্ছে একজন বিচার বিভাগের সংশ্লিষ্ট পর্যায়ের অর্থাৎ একজন জেলা জজ পর্যায়ের একজন কর্মকর্তা এবং একজন প্রফেসরকে সেখানে নিয়োগকর্তা হিসেবে সংযুক্ত করা হয়েছে। এখন যদি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে যদি জেলা জজ পর্যায়ের একজন অফিসার সেখানে সংযুক্ত থাকেন, এটা আসলে খুবই ডিরোগেটরি, এবং একজন প্রফেসর যিনি আইনের শিক্ষক তিনি আসলে কোর্টের কার আসলে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতা আছে না আছে সেটা জানার আসলে সুযোগ নেই। ফলে একজন প্রফেসরকে এখানে আনা ভিন্ন ট্রেডের একজন মানুষকে, সেটাও আমি মনে করি যে খুব একটা ওয়াইজ ডিসিশন ছিল না। ওই আইনটা আমি মনে করি যে খুবই রিভিউ হওয়া দরকার, যেটা বাতিল হলো, পাস হলো না। এটাকে প্রপারলি রিভিউ করে আইন আকারে আসুক। তবে বিচারপতির নিয়োগের ক্ষেত্রে বিচারপতি বা নিম্ন আদালতের বিচারক এদের নিয়োগের ক্ষেত্রে যে পদ্ধতিগুলোর কথা বলা আছে সেগুলো আইন অনুযায়ী আসলে নতুন ভাবে রিডিফাইন হওয়া উচিত। কিভাবে হবে? নিম্ন আদালতের আমরা এখন যে বিচারকের অবস্থাগুলো দেখছি, প্র্যাকটিক্যালি আপনারা যারা নিম্ন আদালতে শুনানি করতে যান, আমি জানি না আপনাদের কার কার এই অভিজ্ঞতা গুলো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি অভিজ্ঞতার ঘাটতি। ফলে সেক্ষেত্রেও কোনো রকমের পরিবর্তন আনা যায় কিনা, অন্তত ন্যূনতম 5-7 বছর প্র্যাকটিসের বাইরে কেউ আসলে নিম্ন আদালতের বিচারকও নিয়োগ হবেন না, এই ধরনের বিধানগুলোতে বোধহয় আমাদের খুব অতি সত্বরই যাওয়ার দাবিগুলো তুলতে হবে। কারণ আমরা সিভিল মামলা হিয়ারিং করতে গিয়েও দেখছি একই অবস্থা, ক্রিমিনাল মামলা হিয়ারিং করতে গিয়েও দেখছি যে তাদের অভিজ্ঞতার কারণে তারা নানান ধরনের ভুলভ্রান্তি করছেন যেগুলো সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। আমি খুব রিসেন্টলি একটা অভিজ্ঞতা শেয়ার করি। অনারেবল অ্যাপিলেট ডিভিশনে একটি মামলা স্টে থাকার পরেও 561A করেছিলাম, সেটি রুল সাবসিকুয়েন্টলি ডিসচার্জ হয়, পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটাকে স্টে করা হয়েছে। এটা হিয়ারিং এর জন্য পেন্ডিং আছে, দীর্ঘ সময় আসছিল, আবার সেকেন্ড বেঞ্চে ছিল, সেকেন্ড বেঞ্চে থাকা অবস্থায় পরবর্তীতে ধরেন বেঞ্চ একটা হয়ে গেল, ওই সেকেন্ড বেঞ্চের মামলাগুলো হচ্ছে ফার্স্ট বেঞ্চে আর সিরিয়ালি আসলো না। কিন্তু দেখা গেল সাক্ষীর জন্য ডেট দিয়ে নিম্ন আদালত প্রসিড করে যেতে চাইছে। এই যে সাক্ষীর জন্য ডেট দিলে এটাই তো একটা কন্টেম্প্ট।
পরে আমি কন্টেম্পট নোটিশ ইস্যু না করে নিজে ফিজিক্যালি গিয়ে বুঝিয়ে বললাম, তখন তিনি অর্ডারটাকে চেঞ্জ করে আবারও উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য রাখলেন, সাক্ষীর জন্য প্রসিড করছেন না। এখন পিপির সাবমিশন ছিল হচ্ছে ওনারা দীর্ঘদিন ঘোরাচ্ছেন। এখন অ্যাপিলেট ডিভিশনকে তো আর আমরা বাধ্য করতে পারি না যে আপনি মামলাটা কালকেই শুনে দেবেন, যেহেতু নিম্ন আদালতের জাজ হচ্ছে আপত্তি জানাচ্ছেন। ফলে নিম্ন আদালতের বিচারকের যে আসলে অ্যাপিলেট ডিভিশনকে বাধ্য করা যায় না, উনি যে ডিকটেট করতে পারবেন না, সেই লেসনটাই ওনার নাই, শুরুতেই নাই। তো এই এই ধরনের জটিলতাগুলো কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র আপনার জুডিশিয়ারিতে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে 6 মাসের ট্রেনিং নিলাম, 6 মাসের ট্রেনিং নেওয়ার পর একজন ফ্রেশার সে তিনি যখন যাচ্ছেন বিচারক হয়ে, তার তো আসলে রিকোয়ার্ড ট্রেনিংটাই নেই, 6 মাসের ট্রেনিং এ তো কিছুই হয় না। তো এই যে জটিলতাগুলো, এগুলোর কারণে দেওয়ানি মামলার জটগুলো বাড়তে থাকে। ইনস্ট্যান্ট ডিসিশন দিতে পারে না, নথি দেখে আদেশ দেওয়া হবে, পরে আদেশ দেওয়া হবে, এই কথাগুলো বলে ঘোরাতে থাকেন। এই ঘোরানোর টেন্ডেন্সি গুলো দেখেই আমরা বুঝি যে আসলে বিচারকের অভিজ্ঞতার ঘাটতি আছে, কারণ তিনি বুঝতে পারছেন না যে এখানে কি সিদ্ধান্তটা দেবেন। সিপিসি বলেন কিংবা সিআরপিসি তে তাকে কি পাওয়ারটা দেওয়া হয়েছে, সেটার আইডিয়াটাই হয়তো ওনার মাথার মধ্যে এখনো পর্যন্ত বসেনি। এই ইস্যুগুলো ওভারঅল প্রসিডিউরাল আসপেক্ট মনে হলেও এটা আসলে ইন্ডিপেন্ডেন্সের জায়গা তো বটেই, বরঞ্চ সর্বোপরি যে বিষয়টা আমরা আহ, এখানে এনশিওর করার জন্য দায়ী, সেটা হচ্ছে সার্ভিস এনশিওর করা। সার্ভিস টু হোম? সার্ভিস টু দ্য পিপল অফ দিস কান্ট্রি। এবং সেটার জন্য কিন্তু কোর্টও দায়বদ্ধ। কোর্ট নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না হলেও কোর্ট ব্যাপারটাই তো আসলে কনস্টিটিউশনের মাধ্যমে সৃষ্ট একটা বিষয়। ফলে এটা জনগণের ম্যান্ডেটের ব্যাপার। জনগণের এখানে জনগণের কাছে আদালতেরও আমি মনে করি যে দায়বদ্ধতা আছে, এবং সেটি কয়েকটি জাজমেন্টের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতি জনাব এস কে সিনহা সাহেবের একটা জাজমেন্টও কিন্তু এই কথাটার প্রতিফলন আমি দেখেছি, যে আদালতও কিন্তু আসলে জনগণের প্রতি দায়বদ্ধ, জবাবদিহি করতে বাধ্য। ফলে আমরা যেহেতু সার্ভিস ডেলিভার করি, এই সার্ভিস ডেলিভারির জায়গাটা এনশিওর করতে গেলে যে যে অবস্টাকল গুলো আছে, সেই অবস্টাকল গুলো এখনো পর্যন্ত এই দীর্ঘদিন ধরে বিরাজ করছে। আমাদের নতুন যে এফোর্ট গুলো আমরা ইন্টারিমের সময় দেখেছি, সেটার একটা দুর্বলতাও আছে। দুর্বলতা হচ্ছে যে সেই সময়ের ল মিনিস্ট্রি কার সাথে আসলে কনসাল্ট করছে, কাকে কাকে ডাকছে, হ্যান্ডপিকড নিজেদের পছন্দের কিছু লোকজনকে ডাকছে, ডেকে হয়তো প্রপার কনসালটেশন হলো না, এরকম অবস্থায় হচ্ছে আইনগুলো হচ্ছে, যেটা অর্ডিন্যান্সের ক্ষেত্রে বড় রকমের একটা দুর্বলতা কাজ করে। কিন্তু যখনই পার্লামেন্টে আইন আকারে হচ্ছে একটা বিষয় আসে, সেখানে ডিবেটের সুযোগ থাকে, যেহেতু এটা পাবলিকলি অন এয়ার করা হয়, ব্রডকাস্ট করা হয়, ফলে সাধারণ মানুষের জানার সুযোগ থাকে, মন্তব্য দেওয়ার সুযোগ থাকে, প্রপার স্টেক হোল্ডার কনসালটেশনের ব্যাপার থাকে। সেইটি কিন্তু আমরা ইন্টারিম পিরিয়ডে অধিকাংশ আইনের ক্ষেত্রে কিন্তু হয়নি। ফলে অনেকগুলো আইন অটোমেটিক্যালি যেগুলো পাশ হয়ে গেল, অনেকগুলো আইন নিয়ে কিন্তু আমাদের কোর্টে পরবর্তীতে লড়াই করতে হবে বলে আমি মনে করি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সাইবার নিরাপত্তা আইন, নতুন নতুন নাম দিয়ে হচ্ছে উল্টোপাল্টা প্রচুর আইন হচ্ছে ওনারা পাশ করে ফেলেছেন, যেগুলো নিয়ে আমরা বিগত 2 দশক ধরেই, সরি, দেড় দশক ধরেই কিন্তু আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। আম, এই সীমাবদ্ধতা সত্ত্বেও বিচার বিভাগের যে অগ্রগতি বলুন, কিংবা যে বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা আছি, তাতে আমি মনে করি যে আমাদের এই আলোচনাগুলো হওয়া প্রয়োজন এই কারণেই যে জুডিশিয়ারিকে আসলে স্ট্রেংথেন করা যায় কিভাবে। জুডিশিয়ারির সমালোচনা কেবলমাত্র সমালোচনার জন্য সমালোচনা নয়, সমালোচনাটা হচ্ছে করতে হবে এই কারণে, বা তাদের পাশে দাঁড়াতে হবে এই কারণে, যেহেতু এটা আমাদের জন্য হচ্ছে একই সার্ভিস ডেলিভারির জায়গা। এবং এই প্রতিষ্ঠান যদি দাঁড়াতে না পারে, বাংলাদেশের আর অপরাপর অন্য কোনো প্রতিষ্ঠান আসলে দাঁড়ানোর সুযোগ নেই, সুযোগ খুবই কম। আমি এই বলে থামছি। আম, আমি যদি কোথাও কোনো বক্তব্যে ঘাটতি থাকে, তাহলে সিনিয়র প্ল্যানেট সিনিয়র আছেন, আহ, ইমাম ভাই, ইমাম হাসান ভাই, উনি হয়তো কভার করবেন। আমি আপনাদের ভুল ভ্রান্তি থাকলে মার্জনা আছে, আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি জানি আপনার সময় স্বল্পতা আছে এবং আপনি অন্য একটা মিটিং এ অ্যাটেন্ড করবেন। আমি জানি না আপনি আমাদের সাথে আর কতক্ষণ আছেন। জাস্ট এটুকু এটুকু তো প্রুভেন যে হ্যাঁ, অনেক মাসদার হোসেনের যে 9টি নির্দেশনা ছিল তার মধ্যে অনেক কিছুই নিয়ে কাজ শুরু হয়েছে, এই জুডিশিয়ারি থেকে শুরু করে বেঞ্চ যুগোপযোগী। তারপর অনেক স্বচ্ছতা বা এসবের একটা ব্যাপার আছে যে হ্যাঁ, নিয়োগের স্বচ্ছতা বা নিয়োগে কি কর্তৃপক্ষ, এগুলো নিয়ে আমাদের আইনজীবী, আমরা আমরা যেহেতু একটা আইনজীবী সংগঠন, কারণ আইনজীবীদের জন্যই আমরা
এইখানে আপনি বলছিলেন যে অনেক আইনজীবীরা অনেকভাবে পলিটিক্যালি বায়াস বা এভাবে করা হচ্ছে না। আমরা কিন্তু একেবারে নন পলিটিক্যাল বা পলিটিক্যালি আনবায়াস ভাবে আইনজীবীরা একসাথে করে কিছু একটা করতে যাচ্ছি, শুধু আইনজীবীদের জন্য। তাদের যদি মান উন্নয়নের ব্যাপার থাকে, দেখেন 6 মাসে জুডিশিয়ারি কোনো ট্রেনিং নিয়ে ইয়ে করতে পারে না, কিন্তু আমরা ট্রেনিং এর ব্যবস্থা কোনো কিছু করতে পারিনি এই মুহূর্তে। সো আমাদের কি করণীয় থাকতে পারে স্যার, সংক্ষেপে কি বলতে পারবেন স্যার? আছেন? হ্যাঁ, আছে। আমি আসলে অলরেডি 5 মিনিটস লেট ফর অ্যানাদার আই মিটিং। আমি খুব ইয়েস, ইয়েস। সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আসলে প্ল্যাটফর্মের কাউন্টার প্ল্যাটফর্ম দাঁড় করানো আসলে আমাদের জন্য খুব মুশকিল হয়। যখন ধরেন আমরা সাধারণ আইনজীবী ব্যানারে যখন কোনো কিছু করার চেষ্টা করি, সেখানেও নানান ধরনের ব্যাখ্যা, নানান ধরনের উদ্দেশ্য খুঁজতে থাকেন অনেকেই। কিন্তু এইসবের বাইরেও যেটা আপনি বললেন, ওই জায়গাটাতে প্রাথমিক আলোচনাটায় আমি খুব আগ্রহী। সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি একে অপরের জন্য। সেই জায়গাটায় আমরা প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স করার বিষয়টাকে কিন্তু এখন বার কাউন্সিলের ওখানেও যে কাজল ভাই যেটা বলছে করছিলেন, উল্লেখ করেছেন, ওটাকে কিন্তু সংযুক্ত করেছেন সিপিডি, যেটা প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স করা ইয়ার এন্ডিং এ, অর্থাৎ সার্টিফিকেট রিনিউ করতে গেলে আপনাকে সেগুলো করতে হবে। এর বাইরেও আসলে আমাদের যেমন ধরেন লেটি ছিল, একটা লয়ার যখন শুরুতে আসছে লিগ্যাল ট্রেনিং ইনস্টিটিউট করা হয়েছিল, এটা কিন্তু প্রথম 2টা বছর চললো, তারপর থেকে কিন্তু আর করা হলো না। লয়ার তৈরি করার জন্য কিন্তু কোনো ইনস্টিটিউশন নাই। আমাদের সিনিয়ররাও যারা আছেন তারাও ওভারবার্ডেন। এক সময়ে লয়ের স্টুডেন্ট খুঁজে পাওয়া যেত না, আর এখন হচ্ছে আগ্রহী হয়ে অনেকেই আসছেন। কিন্তু লয়ার তো তৈরি করার জন্য আমরা কোনো ধরনের ইনস্টিটিউশন করছি না। সেই ইনস্টিটিউশনও যদি করতে পারি আমরা, তাহলেও কিন্তু প্রফেশনালি আমরা ভালো আইনজীবী তৈরি করার জন্য অন্তত আহ একটা রাস্তায় অন্তত চলতে শুরু করব। আমি বলছি না যে আমরা ওভারনাইট অনেক কিছু অর্জন করে ফেলবো, কারণ এটা এত কমপ্লেক্স একটা বিষয়। আইনের সিম্পলিফাই করা খুবই মুশকিল, সেটা যে দেশের আইন নিয়েই আপনি বলুন না কেন। প্রসেসটা জটিল। এই জটিল প্রসেসটা কিভাবে সাধারণ যারা আইনজীবীরা যারা নতুন আসছেন, নতুনদেরকে যদি তৈরি করতে না পারি, পুরনোদের অনেক ক্ষেত্রেই বোঝানো যায় না, বা ওনাদের অভিজ্ঞতার কারণে ওনারা ওনাদের জায়গা থেকে নড়তেও চান না। কিন্তু আমাদের সুযোগ আছে নতুনদেরকে বলার। নতুনদেরকে যদি আমরা সেই রাস্তাটা দেখাতে পারি, তাহলে সাথে সাথে ওই অন্য অবজেক্টিভের যে কথাগুলো বলছিলাম, যে পলিটিক্যাল বায়াসনেসের বাইরে কিভাবে পরিবেশের উন্নয়ন, পেশাগত উন্নয়ন করা যায়, সেই জায়গাগুলোকে কিছুটা হলেও হয়তো কাজ করা যাবে। আমি এই বলে বিদায় নিচ্ছি, কারণ আমাকে অন্য গ্রুপ থেকে অলরেডি নক দিতে শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমি আবার দুঃখিত, আবার হবে। আমাকে লিভ করতে হচ্ছে, হ্যাঁ, থাকতে পারলে ভালো হতো। আমি হ্যাঁ, অবশ্যই আহ, অবশ্যই, থ্যাংক ইউ। হ্যাঁ, নিশ্চয়ই নেক্সট টাইম আবার যুক্ত হবো। অবশ্যই ধন্যবাদ, অবশ্যই। ধন্যবাদ সবাইকে। খুব খুব খুশি হব, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আমাদের সাথে স্যার আছেন, আমাদের অত্যন্ত প্রিয় স্যার ইমাম হাসান স্যার। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের বিচার বিভাগ পৃথকীকরণের স্বাধীনতা মানে কিভাবে নিশ্চিত করা যেতে পারে স্যার? আপনাদের জ্যোতির্ময় স্যার কিছুটা বলেছে, স্যার আপনার আপনার বক্তব্য কি হতে পারে স্যার? আপনি আমাদের জন্য কিছু বলেন যে আমরা কিভাবে এখানে কন্ট্রিবিউট করতে পারি, এজ ওয়েল অ্যাজ কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে টু মেক ইট স্ট্রেংথেন, মানে ইন্ডিপেন্ডেন্সটা যাতে আমরা ইয়ে করতে পারি, আর আমাদের প্রত্যাশা কি এই সরকারের কাছ থেকে? ধন্যবাদ। আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটা হলো আপনার বিচার বিভাগের স্বাধীনতা, প্রত্যাশা এবং করণীয়। এটা আমাদের এটা কথাটা আসলে এক লাইনে হলেও বিষয়টা অত্যন্ত জটিল। আমরা সবাই জানি আইনের ছাত্র হিসাবে যে সরকারের 3টা বিভাগ, একটা হচ্ছে শাসন বিভাগ, আরেকটা হচ্ছে আইন বিভাগ, আর আরেকটা হচ্ছে আপনার বিচার বিভাগ। আইন বিভাগের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা। শাসন বিভাগের দায়িত্ব হচ্ছে শাসন কার্য, আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা, আইনের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করা। আর আমাদের বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী বিচার করা। আর সরকারের বিচার বিভাগের স্বাধীনতা মিন্স হচ্ছে, এটা দুটো ভিত্তি আছে। আমাদের স্বাধীনতার আজকে 54 বছর। প্রথম ভিত্তিটা হচ্ছে এটা একটা সাংবিধানিক ভিত্তি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বে, অনেক পূর্ব থেকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা কথা বলতে শুরু করেছিলেন। অনেকে অনেক মন্তব্য করেছিলেন। তো এই এই মন্তব্য এবং আমাদের স্বাধীনতা
আমাদের স্বাধীনতা, বিশেষ করে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে জন্ম, আমাদের জন্মটাই হয়েছিল কিন্তু বেসিক্যালি ন্যায়, সমতা, মানবিক মর্যাদা, মানবিক মর্যাদার উপর ভিত্তি করে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে এগুলোই চেয়েছিলাম। আর বিচার বিভাগের স্বাধীনতা যদি আপনার নিশ্চিত করা না যায়, তাহলে এই মূল্যবোধগুলো, এই উপাদানগুলো নিশ্চিত করা বেসিক্যালি সম্ভব না। তো আমরা যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে আমাদের আইন বিভাগ আইন প্রণয়ন করে, শাসন বিভাগ শাসন করে। আমাদের দেশে আইন বিভাগে যারা আপনার আইনসভায় যারা যান, আইনসভায় যারা যান আইনসভায় যারা যান তারা আবার শাসন বিভাগেও ঠিক কর্তা ব্যক্তি। তো সরকার যখন আইন প্রণয়ন করে তখন তাদের স্বার্থটা সংরক্ষিত রেখেই সেভাবে আইন প্রণয়ন করে। আর আমাদের বিচার বিভাগ যখন আপনার এগুলো স্ক্রুটিনি করতে যায়, কারণ আমাদের সংবিধান আমাদের সুপ্রিম কোর্টকে এগুলো স্ক্রুটিনি করার ক্ষমতা দিয়েছে, যে সংবিধানের মূল স্পিরিটের পরিপন্থী যদি আইন প্রণয়ন করে আইন বিভাগ, সেটা বাতিল, স্ট্রাক ডাউন করার ক্ষমতাও দেওয়া হয়েছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা শব্দটা ছোট্ট, বলতে খুব ছোট করে শোনা যায়, কিন্তু 54 বৎসর পরেও আমরা এটা নিয়ে আলোচনা করা লাগতেছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে, ইভেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও, সেখানেও কিন্তু আপনার এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, ওরা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমেই কিন্তু আপনার এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে থাকে, বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করে থাকে। তো আমাদের এই 54 বছর পরে আমরা দেখেছি, ওই যে দাদা বলে গেলেন, 2007 সালে আমাদের মাজদার হোসেন মামলার জাজমেন্টের মাধ্যমে আমাদের বিচার বিভাগ আপনার কাগজি অর্থে, কাগজে কলমে স্বাধীন হয়েছে। কিন্তু আমরা এই 2007 সালের পরবর্তী এবং এর আগেও যদি আমরা লক্ষ্য করে থাকি যে আমাদের অবস্ট্রাকশনগুলো কোথায়, যে আমাদের এই বিচার বিভাগের স্বাধীনতা বেসিক্যালি কেন এটা আপনার পূর্ণাঙ্গ রূপে আমরা এটার বাস্তবায়নটা দেখছি না, এটার কারণটা কোথায় হচ্ছে অনেক জায়গায় সেটা হচ্ছে, আপনি দেখেন আমরা কিন্তু পদে পদে বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের বাধার সম্মুখীনের কারণটা হচ্ছে যে আমাদের অ্যাট ফার্স্ট আমি বলবো এটা হলো আমাদের জনগণের কিন্তু সদিচ্ছা থাকা লাগবে। ফার্স্ট, জনগণের সদিচ্ছা যদি থাকে, তাহলে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা আমরা সম্পূর্ণভাবে ভোগ করতে পারবো। এটার কিছু প্রশাসনিক প্রবলেম আছে যেগুলো আমরা পদে ভোগ করতেছি। যেমন আমাদের সচিবালয়, আপনারা দেখলেন সচিবালয় হলো, সেটা নিয়ে এখন আবার অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে। আর সচিবালয়টা এই কারণেই দরকার, আপনার আর্থিক এখতিয়ার লাগবে। আমাদের বিচার বিভাগে যদি আলাদা সচিবালয় না থাকে, তাহলে আপনি টোটাল বিষয়টাকে কন্ট্রোল করতে পারবেন না। নিম্ন আদালতের বিচারকদের আপনার যেসব সমস্যা আছে, সম্ভাবনা আছে, তারপরে হচ্ছে নিয়োগ আছে, বদলি আছে, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। সকালবেলা এক বিচারক জামিন দিলেন, বিকালবেলা উনি ট্রান্সফার হয়ে গেলেন, কারণ সুপ্রিম কোর্টের অধীনে সচিবালয়টা নাই। যদি এটা সুপ্রিম কোর্টের অধীনে এই সচিবালয় থাকতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তাহলে আমাদের বিচার বিভাগ কাগজে কলমে স্বাধীন হলো, কিন্তু আপনার যারা আমাদের প্রশাসন আছে, এক্সিকিউটিভ আছে, ওরা কিন্তু পরোক্ষভাবে বিচার বিভাগকে আপনার কন্ট্রোল করতেছে। তো যে আপনার এই যে সচিবালয় দেওয়ার পরে আপনি চিন্তা করে দেখেন, আমাদের আর্থিক স্বাধীনতা, আমাদের আর্থিক এখতিয়ারটা দিতে হবে বিচার বিভাগকে। আর্থিক এখতিয়ার যদি আপনি না দেন, তাহলে আপনার বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতাটা, এই সুফল আপনি ভোগ করতে পারবেন না। আমাদের বিচারকদেরকে নিয়োগ দিতে হবে মেধাবী বিচারকদেরকে। আমাদের বিচারকদেরকে নিয়োগ দিতে হবে আপনার রাজনৈতিক ইনফ্লুয়েন্স নাই এ ধরনের বিচারক দেখে। এবং এই বিচারকদেরকে নিয়োগ দিয়ে তাদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা আপনার নিশ্চিত করতে হবে। এই সামাজিক নিরাপত্তার অর্থ হচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণে আপনার বেতন দিতে হবে। একটা বিচারক যেন আপনার কোনোভাবে হীনমন্যতার শিকার না হন, তার সংসার পরিচালনার জন্য, সন্তানের লেখাপড়ার জন্য, অন্য কোনো তাদের পর্যাপ্ত বেতন দিতে হবে। এটা কিন্তু আমাদের দেশে এখনো নাই। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা জুডিশিয়ারিতে, তারা শুধু আপনার কান্নাই করে। একজন সহকারী জজ, তারপরে একজন আপনার ওই যে সাবঅর্ডিনেট জজ, যেটা এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজ লেভেলের বেতন খুবই সামান্য, সামান্য। এটা দিয়ে তাদের ঠিকমতো সংসার চলে না।
তারপরে যে আপনার আমরা ভালো বেতন দিতে পারি না, ভালো লোকগুলোকেও আপনার জুডিশিয়াল সার্ভিসে আমরা ইয়ে করতে পারতেছি না। তারপরে ওই যে বয়সের একটা সীমাবদ্ধতার কথা বললেন, যে এটা হ্যাঁ, এটা উচিত। আমাদের নিম্ন আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে এখন যে বয়সের সময়সীমা বা সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় একটু সরকারের চিন্তা করা উচিত। সরকার বলতে সরকার না, ঠিক এটা আমাদের সুপ্রিম কোর্ট যদি, আমার মনে হয় চিন্তা করা দরকার। কারণ হচ্ছে 6-7 বছর, 7-8 বছর, 10 বছর প্র্যাকটিস করার পরে যদি আপনার একজন আইনজীবীকে সেখানে বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাহলে সে আপনার অনেক কিছু বুঝবে। সহকারী জজ, ইভেন আপনার সাবঅর্ডিনেট জজ মিনস হচ্ছে আপনার জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ, এই লেভেলে মামলার আর্গুমেন্ট করতে গিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ইন্টারপ্রিট করলে ওরা বোঝে না। আমি মাঝে মাঝে, আপনারা জান কিনা আমি জানি না, আমি কিন্তু মাঝে মাঝে নিম্ন আদালতে যাই। আমার দাদা যেটা বললেন, ওদেরকে ইন্টারপ্রিট করলে তারা এগুলো বুঝে না। ওরা অনেক মেধাবী ছাত্র, আমাদের চেয়ে অনেক মেধাবী ছাত্র, কিন্তু ওই যে প্র্যাকটিস না থাকার কারণে অনেক কারণে তারা বুঝে না, অনেক কারণে তারা বুঝে না। তো এগুলো হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের জুডিশিয়ারির মানে ইয়ের ক্ষেত্রে অনেক প্রবলেম আর কি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের ক্ষেত্রে অনেক প্রবলেম, অনেক প্রবলেম। এখন আরো বক্তব্য আছে, যেমন আমাদের আইনজীবীরা, এই বিচার বিভাগের বড় একটা অংশ কিন্তু আমরা আইনজীবীরা। আমাদের আইনজীবী সমাজের নৈতিকতা এবং পেশাগত শৃঙ্খলায় অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। যে গ্যাপটা ওই দাদা কিছু কিছু বিষয় অ্যাড্রেস করলেন, যে আমাদের পলিটিক্যাল বিষয় আছে। আসলে আইনজীবীদের আপনার নৈতিকতা, শৃঙ্খলা এবং বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয়গুলোতে আমি মনে করি কোনো দল থাকা উচিত না, কোনো মত থাকা উচিত না। আপনি চিন্তা করে দেখেন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত না হয়, তাহলে একজন নাগরিক তার মৌলিক অধিকার বলেন, নাগরিক অধিকার বলেন, কোনো জায়গায় কিন্তু আপনার সেই জায়গায় ঠাঁই পাবে না। এক্সিকিউটিভ আপনার যখন তখন যেভাবে সেভাবে আপনার একজন নাগরিককে হয়রানি করতে পারবে। আর আমার বিচার বিভাগের যদি স্বাধীনতা থাকে, সরকার এবং আইনসভার আব্বার ক্ষমতা থাকবে না কোনো নাগরিককে হয়রানি করা। আজকে যারা এক্সিকিউটিভ বলেন, আইনসভা বলেন, এদেরকে এরা এই যেসব আইন পাশ করতেছে এবং জনগণকে হয়রানি করতেছে, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার যেগুলো লঙ্ঘিত করছে, তারা কিন্তু একসময় তারা নিজেরাও কিন্তু আবার এই চাপা আটকে যান, তাদেরকে খেসারত দিতে হয়। তো আমাদের বক্তব্য হচ্ছে যে, আমি যে কথাটা বলতে চাই, যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, এই বিচার বিভাগের স্বাধীনতা যদি আপনার নিশ্চিত করতে হয়, সর্বপ্রথম আমাদের জনগণকে সচেতন হতে হবে। আর জনগণ যদি সচেতন হয়, আমাদের প্রশাসন সচেতন হবে, আইনসভা যারা আমরা নেতা নির্বাচন করি, তারাও সেই ধরনের লোকজন প্রেরণ করবে। আর আপনি দেখবেন, আমি সম্ভবত যখন আইনের ছাত্র, তখন আমার স্যার আমাকে একটা ম্যাগজিন বলেছেন, সিন অফ লেজিসলেচার, আইন বিভাগ, আইন বিভাগের পাপ। এই আইন বিভাগের পাপ, আমরা যোগ্য আইন প্রণেতা পার্লামেন্টে প্রেরণ করতে পারি না, যার কারণে উল্টাপাল্টা আইন প্রণয়ন হয়। আমাদের অনেক আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি সবাই নয়, আমার অনেক পার্লামেন্টেরিয়ান জানে না কি আইন পাশ হয়েছে, কোন জায়গায় বেটু দিতে হবে, কোন জায়গায় ওনাকে কথা বলতে হবে। তো সো দ্যাট এই সার্বিক বিষয়টা, আমি ওই যে জনগণের কথা বললাম এই কারণে, জনগণ, তারপরে মেম্বার অফ পার্লামেন্টের পরে আপনার এক্সিকিউটিভ, এবং সে ধরনের লোক যদি যায়, তাহলে আমার জুডিশিয়ারিতে ইন্টারফেয়ার কমে যাবে, জুডিশিয়ারির স্বাধীনতাটা আপনার নিশ্চিত হবে। আর আমরা যদি বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রাজ্ঞ, বিজ্ঞ, মেধাবীদেরকে বিচার বিভাগে আনতে পারি, তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইচ্ছে করলেও তাদের উপরে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি মেধাবীদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, ইলজিক্যালি, খেয়াল করবেন এটা। তো সো দ্যাট এই সমস্যাগুলো উত্তরণের জন্য এই অবস্থায় বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করতেছি যে এই প্রক্রিয়াগুলা আমরা যদি ফলো করতে পারি, তাহলে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, হয়তো 100% পারবো না, 100% কোনো দেশেই সম্ভব না, ইভেন আমি বললাম না আমেরিকাতেও সম্ভব না বিচার বিভাগের স্বাধীনতা। কারণ একজন সমাজবিজ্ঞানী বলছেন যে 3টা বিভাগকে যদি আপনি একেবারে আলাদা করে ফেলেন,
স্বাধীনতা এটাকে বিচার বিভাগের স্বাধীনতা যদি আপনি নিশ্চিত করতে হয় এক্সিকিউটিভ থেকে এবং আইনসভা থেকে আলাদা করতে হবে। আবার তিন বিভাগকে যদি আপনি সম্পূর্ণ আলাদা করে ফেলেন, একজন সমাজবিজ্ঞানী বলছেন যে এই তিনটা বিভাগে শুধু হাত পা ছুটতে থাকবে। চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আপনার এই স্বাধীনতাটা আমাদের নিশ্চিত করতে হবে। তো আপনার তো 10 মিনিট ওনাদেরকে সময় দিচ্ছেন, যেহেতু 8টা পর্যন্ত আমাদেরকে সময় দিচ্ছেন, আমি এই 10 মিনিট অপেক্ষা করব। আমার বন্ধুরা যারা পার্টিসিপেন্ট আছেন ওনারা প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। যদি আমার ক্যাপাসিটি ওই লেভেল যদি আমার থাকে, আমি আশা করি ওনাদের প্রশ্নের অ্যান্সার করবো ইনশাল্লাহ। যা ওনাদেরকে ফ্লোরটা দেন ইনশাল্লাহ। জি জি, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা পার্টিসিপেন্টস আছেন তারা তাদের কোনো বক্তব্য বা প্রশ্ন একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আহ আপনারা একটু আনমিউট করে যদি বলেন। ধন্যবাদ। আমি একটু আহ, বলতে যাচ্ছিলাম, আমাকে শোনা যায়? জি 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 জি, ফয়সাল ভাই বলেন। জি থ্যাংক ইউ। ইমাম হোসেন স্যার, মানে আমার একটা ঠিক প্রশ্ন না, আহ, বিষয়টা হলো আমার একটা অনুভূতি। যেটা হলো যে অ্যাপিয়ারেন্টলি আমরা দেখতে পাই যে সবাই বিচার বিভাগের স্বাধীনতা চায়। মানে যারাই যখন বিরোধী দলে থাকে অথবা সরকারের যে 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 কি বলবো এটাকে, মানে যখন শাসন ক্ষমতার বাইরে থাকে তখন সবাই ফিল করে যে বিচার বিভাগটা যেন স্বাধীন থাকে। বিচার বিভাগ স্বাধীন থাকলে আমরা যেটা পাবো যে ওখান থেকে ন্যায় বিচারটা পাবো। যখনই আমি ঠিক ওই ওই পাশে চলে যাই, শাসন ক্ষমতার মানে আমি হর্তাকর্তা হয়ে যাই বা আমি কন্ট্রোলে চলে যাই, তখনই আবার মনে হচ্ছে যে আমি বিচার বিভাগ স্বাধীন না। আমার যদি আন্ডারে থাকে অথবা আমি রেগুলেট আমি করতে পারি তাহলে মনে ভালো হয়। তো আমার স্যার যেটা মনে হচ্ছে যে আমাদের মনে হয় মানসিকতায় সমস্যা। মানে আমরা যখন মানসিকভাবে যে এই বিচার বিভাগটা স্বাধীন হোক, এটাকে আমরা আমরা মানসিকভাবে চাই কিনা, এই জায়গাটায় আমার একটা মানে বড় ধরনের একটা কনসার্নের জায়গা বা চিন্তার জায়গা, যে আমরা এটা চাচ্ছি কিনা। স্যার এখানে যদি একটু কন্ট্রিবিউট করেন, আসলে কোন জায়গাটায় আমাদের বাধা, কেন আমরা বিচার বিভাগটাকে স্বাধীন হইতে দিয়েও দিতে চাই না, মানে একটু ছেড়ে দিয়ে আবার একটু ধরে রাখি, আবার পুরো ছেড়ে দেওয়ার পরে চিন্তা করি যে ওই ওই বিচার বিভাগ দ্বারা আমার ক্ষতি হয়ে যায় কিনা। এই এই জায়গাটায় স্যার আপনি যদি একটু কন্ট্রিবিউট করেন স্যার, মানে আমাদের কোথায় প্রবলেম আর কি। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা আমার আগের বক্তব্যে ছিল, যে আমি ক্লিয়ারলি আগেই বলেছি ভাই, সচেতন জনগণই বিচার বিভাগের স্বাধীনতার সর্বোচ্চ লক্ষ্য, নাম্বার ওয়ান। আমি একটা ছোট্ট একটা গল্প বলি আপনার প্রশ্নের ভিত্তিতে, আমাকে স্পেসিফিক আমি নাম বলবো না। আমি এক সময় আপনার ল মিনিস্ট্রিতে গিয়েছিলাম। আমাকে একজন বলেছিল যে চাকরি করে সেখানে, যে আমার মনে হয়েছিল যে আমাদের একটা হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ যিনি লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু মনে প্রাণে বিশ্বাস করবেন তিনি একসময় বেহেশতে প্রবেশ করবেন। তো আমারও ওই লোকটা বলতেছে যে আমারও বিশ্বাস ছিল যে আমি যেহেতু একজন মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি বেহেশতে যাব। কিন্তু আইন মন্ত্রণালয়ে চাকরিতে ঢোকার পরে এবং আইন মন্ত্রণালয়ে একটা একটা পদে আসার পরে আমার মনে হয়েছে যে বেহেশতে বোধহয় আমি আর যেতে পারবো না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? উনি কি বলতে চাইছে? উনি বলতে চাইছে যে আপনার প্রশাসনের এত বেশি প্রেসার, এদেরকে দিয়ে বিভিন্ন আপনার ওই যে বিচারকদেরকে, বিশেষ করে নিম্ন আদালতের বিচারকদেরকে এদেরকে এত বেশি প্রেসারাইজ করায়, তো সো দ্যাট উনি বলতে বাধ্য হয়েছেন যে আমার মনে হয় আমি কোনোদিন বেহেশতে যেতে পারবো না, বেহেশতের মুখ চোখে দেখবো না। এই কারণেই বলেছিলাম যে ভাই, যে আমাদের ওই যে সচেতন জনগণই বিচার বিভাগের স্বাধীনতার সর্বোচ্চ রক্ষক। আমাদেরকে সর্বপ্রথম ওই যে আমরা বিরোধী দলে থাকলে স্বাধীন বিচার বিভাগ চাই, আর যখন সেখানে যাই সরকারে যাই, তখন আমরা এটা ভুলে যাই। বলি যে আপনার কথার সাথে আমি 100% একমত, শতভাগ একমত। এই কারণে আমাদের ওই যে আমাদের জনগণকে যে জবাবদিহিমূলক সরকার গঠনে ভূমিকা রাখতে হবে। আর আমরা আইনজীবীরা যারা আছি, আমাদের কথাও বললাম, আমাদেরকেও সেই সচেতনতা আমাদের থাকতে হবে, সেই শৃঙ্খলা আমাদের থাকতে হবে। আমরা স্যার আরেকটা হলো যে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, মানে আস্থাহীনতার যে একটা অভাব, এটাই জাতীয় সমস্যা। যে হ্যাঁ, এই কারণেই যে কাউকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে সাহসটা আমরা করতে পারছি না, কারেক্ট। এই মানসিকতা আমাদের তৈরি হচ্ছে না। থ্যাংক আমরা ইউ অলওয়েজ স্যার। ডমিনেটিং এ বিশ্বাসী। ডমিনেটিং বিশ্বাস।
জি, থ্যাংক ইউ। হুম থ্যাংক ইউ ফয়সাল ভাই অ্যান্ড স্যার। আর কেউ কি আছেন যে একটু কন্ট্রিবিউট করতে চান, অথবা স্যারের কাছে প্রশ্ন থাকলে একটু আনমিউট করে বলবেন কি? আমি একটু বলি, স্যারের কাছেই মানে আমার আসলে কোশ্চেন নাই, বাট আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে আমাদের যেহেতু প্রত্যাশার কথাটা বলা হয়েছে, তো ৭১-এর পরে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। এরপরে আমরা জুডিশিয়ারি নিয়ে সবাই স্বাধীন জুডিশিয়ারি নিয়ে যুদ্ধ করা শুরু করলো। তারপরে অনেক চড়াই উতরাইয়ের পরে ২৪-এ আমরা গণ অভ্যুত্থান হলো, এবং এই অভ্যুত্থানের পরে আমরা মনে করলাম যে এবার মনে হয় আরো ভালো কিছু হবে, সেই প্রত্যাশা আমাদের সকলের ছিল। তো ২৪-এর আগের যদি একটা এক্সপিরিয়েন্স বলি, তখন নিম্ন কোর্টে যদি যেতাম বা নিম্ন কোর্টে গেলে দেখা যেত যে কোনো একজন আসামিকে রাজনৈতিক কোনো মামলায় যদি অ্যারেস্ট করা হয়, তো দেখা যাচ্ছে প্রভাবশালীরা যদি হতো তাহলে তাকে বলা হতো যে আদেশ পরে হবে, যেটা অলরেডি আমাদের আগের বক্তা বলেছেন। এবং আদেশ পরে হবে মানে দুইটা ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে উনি আসলে বুঝতে পারছেন না যে উনি আদেশ কি দিবেন, আরেকটা হতে পারে নৈতিকতা, অথবা উনি কারোর দ্বারা ইনফ্লুয়েন্স। তো এই প্রত্যাশা থেকে মনে করেছিলাম যে হয়তো ৫ই আগস্টের পরে নতুন বাংলাদেশে হয়তো নতুন ভাবে আবার সবকিছু ভালো হবে। তো এই আমার একটি মামলায় আমি নতুন ভাবে এক্সপিরিয়েন্স করলাম, এবং সেটা পরবর্তীতে দেখলাম যে জুডিশিয়ারিতে এখন এটা মোটামুটি সবার ক্ষেত্রে এটা নাকি কমন। সেটা হচ্ছে যে বেইল হওয়ার পরে হাইকোর্ট থেকে বেল দিয়েছেন আসামিকে, এবং আসামি যথাযথভাবে ওখানে বেল বন্ড ফার্নিশ করা হয়েছে। হওয়ার পরে শোন অ্যারেস্টের জন্য আর একটা মামলা দেয়া হয়েছে। তো বিজ্ঞ আদালত শোন অ্যারেস্টটা আমলে না নিয়ে, অর্থাৎ উনি অ্যাপ্লিকেশনটা আমলে তাৎক্ষণিকভাবে না নিয়ে উনি অ্যাপ্লিকেশনটা বললো যে উনি আরো ১৫ দিন পরে গিয়ে অ্যাপ্লিকেশন শুনবেন। তো এই ১৫ দিন আহ, ওই আসামিকে ভেতরে রাখা হলো। অর্থাৎ হাইকোর্টের যে আদেশটা ছিল সরাসরি যে তাকে যেই মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছিল, বেল দেওয়া হয়েছে, সেই বেলটা যাওয়ার পরে জেল কর্তৃপক্ষ কিন্তু তাকে ছাড়ে নাই। কারণ কি, তার বিরুদ্ধে আর একটা এলিগেশন নিয়ে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, যে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয় নাই, অ্যাপ্লিকেশনটা শুনানি অন্তে ১৫ দিন পরে রাখা হয়েছে। তো এইটা দেখার পরে বা এটা শোনার পরে আমি এটা নিয়ে অনেক ওই এদের কেউ বললাম যে এটা হয়তো কন্টেম্পচুয়াল অ্যাক্ট, এবং হ্যাবিয়াস কর্পাসেও এটা হয়তো আমরা আদালতে নিয়ে আসতে পারি। কিন্তু যারা মানে ওখানে আহ, ভুক্তভোগী তারা বলছেন যে এটা সামহাও তারা ওখান থেকেই ম্যানেজ করতে চান, কারণ এটা যদি নিয়ে উনি বড়ভাবে কোনো কিছু করতে চায় উনি আরো বেশি হ্যারেসড হবেন। তো এই যেটা আমাদের প্রত্যাশা ছিল, অর্থাৎ সেই প্রত্যাশাটা কি স্যার পূরণ হয়েছে বলে মনে হয়? অথবা আমরা কি এই প্রত্যাশাটা থেকে যেটা চেয়েছিলাম সেটা কি পেয়েছি, বা সামনে পাবো কিনা? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি এই বক্তব্যটা আপনাকে আগেও বলেছি যে ভাই, যে একটা স্বাধীন বিচার ব্যবস্থার বড় ধরনের একটা পার্ট হলো আমাদের বিচারকরা। আর এই বিচারকদেরকে আমাদের বিচার বিভাগের স্বাধীনতাটা এই কারণে দরকার যে দেখেন, একজন বিচারক আপনার যে মামলায় আদেশটা দিয়েছেন উনি নিশ্চয়ই স্বাধীনভাবে বিচারটা করতে পারেন না। উনি হয়তো বুঝেনও নাই, আর না হলে অন্য কোনো প্রেশার ওনার কাছে ছিল। এই কারণে বিচারকদের নিরাপত্তা ও মর্যাদাটা নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতার জন্য। বিচারকদের উপর চাপ, ভয়ভীতি বা প্রভাব বিস্তার বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করতে হবে। কঠোর আইন প্রণয়ন করতে হবে। তাহলে আপনার এই বিচার বিভাগের স্বাধীনতার সুফল আমরা সবাই ভোগ করতে পারবো। কারণ আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশনা দিয়েও রাখছে যে আপনার জামিনের দরখাস্ত, ছোটখাটো ইন্টারিম দরখাস্ত আপনারা ওপেন কোর্টে এজলাসে বসে এগুলো দিবেন। সুপ্রিম কোর্টের নির্দেশনাও আছে, কিন্তু ওনারা বাস্তবায়ন করতে পারছেন না। জাস্টিস এনআইট সাহেবের একটা জাজমেন্ট আছে, উনি বলেই Yes, দিছে যে অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মানে টোটালি ওপেন কোর্টে দিতে হবে। দিতে হবে। তারপরেও কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারছেন না। কেন বাস্তবায়ন করতে পারছেন না? কারণ হচ্ছে প্রশাসনিক প্রভাবের কারণে। এই কারণে আমরা বারবার বলি যে আপনার বিচারকদের উপর চাপ, ভয়ভীতি ও প্রভাব বিস্তার বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করতে হবে। যারা সরকারে যান, যারা বিরোধী দলে থাকেন, এদেরকে এগুলো মাথায় রাখতে হবে। এবং এইসব ক্ষেত্রে আমরা যারা সাধারণ আইনজীবী আমরা খুব অসহায় ফিল করি,
মানে আইন জানাটাও যে ওখানে খুব বেশি মানে প্রয়োজন আছে বলে মনে হয় না। তো কারণ কি, যখন দেখছি যে এই আইনে আসলে তাকে তো আটকায় রাখতেই পারে না, তো ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করে আমাদের নিজেদেরকেও অসহায় মনে হয়। ওইটাই ওইটাই আসলে আহ, সর্বময় ক্ষমতার উৎস তো জনগণ, জবাবদিহিতা জনগণের কাছে। জনগণকে আহ, আপনার জেগে উঠতে হবে, জনগণকে সচেতন হতে হবে। জনগণের সচেতনার মাধ্যমে জনগণ যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে, যোগ্য প্রতিনিধিরা পার্লামেন্টে যাবে, আমাদের জন্য ভালো ভালো আইনগুলো প্রণয়ন করবে, এবং সেই আইন অনুযায়ী দেশের শাসন কার্য পরিচালনা হবে। তারপরে হচ্ছে বিচার কার্য পরিচালনা হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। আমরা এই আশায় রইলাম, আমাদের এই জেনারেশনের কাছেও আমাদের এই আশা থাকলো, তারা ভালোভাবে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক এবং আহ, জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থা গড়ে উঠুক। আমি সবসময় বলি যে বিচার বিভাগের স্বাধীনতা কোনো একদিনে অর্জিত হয় না, এটি একটি চলমান সংগ্রাম। রাষ্ট্র, বিচারক, আইনজীবী, নির্বাহী বিভাগ, গণমাধ্যম সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা মানে রাষ্ট্রের আত্মাকে রক্ষা করা, নো ডাউট ইন ইট। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা মানে গণতন্ত্রকে রক্ষা করা, আর নাগরিককে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা। বিচার বিভাগের স্বাধীনতা যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে আমাদের সার্বভৌমত্ব, দেখেন না, মাঝে মাঝে আপনার অনিরাপদ হয়ে যায়। সম্পূর্ণ একমত স্যার। অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে আপনারও মিটিং আছে, আমরা সকলেই ব্যস্ত আইনজীবী হিসেবে, অবশ্যই স্যার। স্যার, আরেকটি প্রশ্ন কি নিতে পারি যদি থাকে, শিওর নাকি? নেন, যে আমাকে দেন। ঠিক আছে, আরেকটা আহ, প্রশ্ন নিন। আরেকটি প্রশ্ন যদি কেউ করতে চান, প্লিজ কাইন্ডলি বলেন। একটু সংক্ষেপে করলে সুবিধা হবে। জি, আসসালামু আহ, আলাইকুম। জি জি জি। আমি জিয়াউর রহমান। আমি হচ্ছে ইকুইটাস ফাউন্ডেশন নামে একটা মানবাধিকার সংগঠন, ওটার আসসালামু জেনারেল সেক্রেটারি। আলাইকুম। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। আসসালামু আলাইকুম। সুরাইয়া আপা, জিয়া জিয়া ভাই কি বলতে চাচ্ছে, 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট। জিয়া ভাই একটু বলেন। জি জি, আমি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। একটু জি, সংক্ষেপে বলেন, হ্যাঁ জিয়া ভাই, আরেকটি হ্যাঁ হয়তো হ্যাঁ, আমি খুব ছোট করে প্রশ্ন করছি। আমাদের বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত কি ডাটা আমাদের কাছে আছে যে আমাদের আসলে কত পার্সেন্ট মামলা রাজনৈতিক, কত পার্সেন্ট মামলা ফৌজদারি, কত পার্সেন্ট মামলা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস? কারণ বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে যদি আমরা আসি, আমার কাছে মনে হয় যে পুরো আলোচনাটা কোন একভাবে পলিটিক্যাল যে মামলাগুলো হয় ওইগুলা কেন্দ্রিক হয়ে যায়। তো কারণ বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে পলিটিশিয়ানরা সবচেয়ে বেশি কথা বলেন এবং ওনারা সম্ভবত সেন্টারিং করেন হচ্ছে পলিটিক্যাল যে মামলাগুলো ওনাদের বিরুদ্ধে হয় ওইসবের ব্যাপারে। আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, বা আমি আমি যদিও আইনের লোক না, বাট তথাপি আমার একটু এই সংক্রান্ত ব্যাপারে জানাশোনা আছে। পলিটিক্যাল মামলা ছাড়া বাকি মামলাগুলোর ক্ষেত্রে খুব বেশি যে হেরফের হয়, খুব ইন্টেনশনালি যে মামলার রায় পরিবর্তিত হয়, বিষয়টা এরকম না আমার আন্ডারস্ট্যান্ডিং। তো আমার প্রশ্নটা খুব ছোট, যে পর্যাপ্ত পরিসংখ্যানের উপরে ভিত্তি করে কি আমরা স্বাধীনতাটা চাচ্ছি, নাকি জাস্ট মানে কিছু একটা স্লোগানের পেছন পেছন আমরা আসলে স্লোগান দিচ্ছি যে বিচার বিভাগের স্বাধীনতা আমাদের দরকার? এটাই হচ্ছে আমার খুব ছোট প্রশ্ন আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে বিচার বিভাগের স্বাধীনতা এটা স্লোগান না। এটা যদি শুধু স্লোগানে হতো ভাই, তাহলে আমাদের এই 54 বছরে এই বিচার বিভাগে আমাদের অনেক অর্জন আছে। আপনি লক্ষ্য করে দেখেন যে আমরা যেই বলি, দেশের আপনার রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত, আমরা যখনই আপনার বিপদগ্রস্ত হই তখনই কিন্তু আদালতের দ্বারস্থ হই, এবং আদালতে আমাদের শেষ ভরসা। এটা স্লোগান নয়। আর রাজনৈতিক মামলার কথা আপনি যেগুলো বলেছেন, হ্যাঁ, শুধু রাজনৈতিক মামলা না, আমাদের দেশে অনেক ধরনের মামলা আছে। আমাদের বিচারের, বিশেষ করে বিচারকের অপ্রতুলতা, তারপরে আমাদের রেকমেন্ডেশনের অভাব, তারপরে
আমাদের মেধাবী বিচারকের অভাব। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের নিম্ন আদালতে একটু কম, আমাদের হাইকোর্ট ডিভিশনও অনেকগুলো জাজমেন্ট দিয়ে আপনার বছর খানিকও আমাদেরকে অপেক্ষা করতে হয় রায়ের সার্টিফিকেট কপির জন্য। কারণ হলো আমাদের সেই জনবল নাই, আমাদের এক্সিকিউটিভ সে সাপোর্টটা দেয় না। আর আমাদের সুপ্রিম কোর্টের হাতে আপনার সেই পর্যাপ্ত পরিমাণ, বললাম না ওই যে সেক্রেটারিয়েট নাই, যে কারণে আপনার এগুলো আপনি যেটা বলছেন যে অ্যাসেসমেন্ট, সব পুরো অ্যাসেসমেন্ট আমার মনে হয় না সবার কাছে আছে। পলিটিক্যাল মামলা কত, তারপরে অন্যান্য মামলা কত, দেওয়ানি মামলা কত, মামলা তো অনেক ধরন আছে। আমাদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঢুকে দেখবেন আপনি অন্তত 50 ধরনের মামলার ধরন আছে। দেওয়ানি মামলা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, কোম্পানি আছে, আরবিট্রেশন আছে, তারপরে আপনার ফৌজদারি মামলা আছে। ফৌজদারি মামলার মধ্যে বিভিন্ন ভাগ আছে। তো সো দ্যাট এটা আসলে স্লোগান না, আমাদের অর্জন আছে। আমাদের বিচার বিভাগ আপনি লক্ষ্য করেন, সরকার রানিং গভর্নমেন্ট সংবিধান সংশোধন করে জাজমেন্ট দিয়েছে। সেই জাজমেন্ট কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন কিন্তু সেই আপনার সংবিধান সংশোধন করে আপনার সংশোধনী এনেছেন, সেটা কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন, আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছে। এটা স্লোগান হলে এটা হতো না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি জানি আপনার স্বল্পতা আছে সময়ের, আর আমি জানি না আর কেউ বলতে চান কিনা, বাট আমি আপনাকে আর আটকে রাখবো না স্যার। অসংখ্য ধন্যবাদ। আমাদের আইনজীবীদের করণীয়, মানে যেহেতু এটা একটা আইনজীবী সংগঠন, এই যে এক দুই লাইনে স্যার আমাদের জন্য কিছু বলে যান স্যার। যে ধন্যবাদ। আমরা আইনজীবী, আমরা আইনের ছাত্র। আমাদের আইনজীবীদের উচিত, আমরা আইনজীবীদের পেশাগত দায়িত্বই হচ্ছে আসলে আমাদের মক্কেলকে জিতিয়ে দেওয়া না, আদালতকে সহযোগিতা করা। যাতে করে আদালত সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। আমাদের এদেশে যারা বিচার প্রার্থী তারা সর্বপ্রথম আদালতের কাছে যায় না, আমাদের আইনজীবীদের কাছে আসে। আমরা আইনজীবীরা যদি আমরা আমাদের নৈতিকতা এবং পেশাগত শৃঙ্খলা, এই যে নৈতিকতা শব্দটা আছে, এই নৈতিকতা শব্দটার অর্থ ব্যাপক, এটা নিয়ে ডিসকাস করলে 2 দিন ডিসকাস করা যাবে। তো এই জায়গা থেকে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি, অপরাধ অনেকাংশে, মামলা মোকদ্দমা অনেকাংশে আইনজীবীদের কাছে অর্ধেক কমে যাবে। আমরা আইনজীবীরা জানি যে একটা মামলা মানে টিল ফাইনাল স্টেজ পর্যন্ত আমি আমার ক্লায়েন্টকে রিলিফ দিতে পারবো না, কিন্তু আমরা আইনজীবীরা সেই মামলাও করে দিই। এটাই হলো নৈতিকতা। আর শৃঙ্খলার যে বিষয়টি সেটা আরো ব্যাপক। আমরা তো আমার সবার উদ্দেশ্যে, যারা আমরা যেহেতু আইনের ছাত্র আছি, আমরা এই দেশের নাগরিক, আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমাদের সবার জায়গা থেকে, দায়িত্ববোধ থেকে দেশটাকে আমরা হৃদয়ে লালন করি। আর দেশটাকে যদি আমরা হৃদয়ে লালন করতে পারি, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের জেনারেশন আজকে হয়তো যেই ভঙ্গুর অবস্থা আছে, এটা একসময় থাকবে না। আমাদের জেনারেশন আমাদের চেয়ে অনেক বেশি মেধাবী। আমার ঘরে মাশাআল্লাহ করে 2টো বাচ্চা আছে, ওরা বলে কিছু বুঝি না, ও দুটো আমার বলে আমরা কিছু জানি না। তো সুতরাং ওদের হাতে এবং ওদের চেয়েও মেধাবী যারা আছে, ওদের হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব একসময় অর্পিত হয়, ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে বাধ্য ইনশাল্লাহ। তো সুতরাং আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য সঞ্চালক আপনাকে ধন্যবাদ, এবং আমার বিজ্ঞ বন্ধুরা যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটু লিভ নিচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ, Thank you. অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সাথে থাকবেন স্যার। আমরা সবসময় চাই যে আমাদের সিনিয়ররা আমাদের সাথে থাকুক স্যার। আশা করি আমরা ভালো কাজ করতে পারবো স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে স্যার। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। Okay. আচ্ছা, আমরা এই মুহূর্তে আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি, এবং আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল বিচার বিভাগের স্বাধীনতা, প্রত্যাশা এবং করণীয়। আমরা জেনেছি যে মাদার হোসেন এর কেসে যে 9টি নির্দেশনা ছিল, যেমন ধরেন ই জুডিশিয়ারি, লোকবল বাড়ানো, বেতন কাঠামো যুগোপযোগী করা, পৃথক সচিবালয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে জাজদের নিয়োগ সংক্রান্ত বিধান যেগুলো আছে সেগুলো যাতে প্রপারলি স্বচ্ছভাবে করা হয়, এবং পৃথক সচিবালয়ের মাধ্যমে বাজেট বরাদ্দ করে লোকবল বাড়িয়ে কিভাবে একটা স্বচ্ছ জুডিশিয়ারি এবং জুডিশিয়ারির যে স্বাধীনতা সেটা নিশ্চিত করা যায়, সেই হিসেবে আমরা একটা নতুন আইন চাচ্ছি, যেটা কিনা আমাদের
বর্তমান সরকার বলেছে যে আগের যে অধ্যাদেশগুলো ছিল বিচারক নিয়োগ এবং সচিবালয় অধ্যাদেশ, সেগুলো তারা সংস্কার করে নতুন একটি আইন প্রণয়ন করবে। আশা করি এই আইনটি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো বাস্তবায়ন হচ্ছে। এবং আজকের আলোচনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা শুধু একটি সাংবিধানিক বিষয় নয়, এটি ন্যায়, সমতা এবং গণতন্ত্রের প্রাণ। এই মূল্যবোধ রক্ষায় আমাদের সবার সম্মিলিত সচেতনতা এবং দায়িত্ববোধ অপরিহার্য। এটা হতে হবে বিচারক, জনগণ, আইনজীবী সবার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আবারও দেখা হবে। ধন্যবাদ।